এই বিদেশে আসার পরে মনে করেন এখানে এসে আমি ওই যে মাফিয়াদের হাতে ধরা খাই। পরে এখানে 8.5 লাখ টাকা জরিমানা লাগে। খুব অল্প সময়ের ভিতরে মানুষের মার থেকে বাঁচানোর কারণে আমার বউ যে চেষ্টাটা করে, মানে একজন বাবাও মনে হয় তার ছেলের জন্য করে না। আমি আপাতত লিবিয়া আছি। এটা হচ্ছে ত্রিপলি শহর। এখানে আসছে আমি বিগত 2.5 বছর আগে। কাজের উদ্দেশ্যে আসছি। অনেকে দেশে আসে গেমের উদ্দেশ্যে, অর্থাৎ ইতালি যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমি আসছি আসলে কাজের উদ্দেশ্যে। আমি দেশটা সম্পর্কে না বোঝার কারণে ভুলবশত এখানে আসছি। আমি নিম্নবিত্ত ফ্যামিলির একটা ছেলে। জন্ম থেকেই মনে করেন অনেকটা কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন হয়েছে। হ্যাঁ, আমি বাবার একটা ছেলে, আমার ভাই বোন কেউ ছিল না। খুব অল্প সময় একদিনের দেখায় একটা মেয়েকে মনে করেন চয়েস করে বিয়ে করি। এবং বিবাহিত জীবনটা মনে করছিলাম আশাশুলো ভালো হবে, কিন্তু আসলে ততটা ভালো হয়নি। মাঝখানে বিবাহিত কিছু কলহের জেরে মনে করেন আমি বেশ কিছু নেশাগ্রস্ত ভঙ্গিতে পড়ে যাই। এভাবে কিছুদিন চলতে চলতে একটা ছেলে হয়, পরে দ্বিতীয় ছেলে হয়। দ্বিতীয় ছেলে হওয়ার পরে প্রথম ছেলেটা যখন ক্লাস 7-8 পড়ে, এমন সময় নিজেকে মনে করেন ফেরানোর উদ্দেশ্যে আস্তে আস্তে আমি এই খারাপ পথগুলা থেকে ফিরে আসি। ফিরে এসে নিজেকে মনে করেন মানে সুন্দর করে গড়ার চেষ্টা করি। এখন ফ্যামিলির, যেহেতু স্বামী স্ত্রী একসঙ্গে থাকি, উভয়ের কথাকে শোনার প্রয়োজন। মনে করেন আমি একটা সিদ্ধান্ত নিই যে তার কথা আমার এখন একটু শোনার প্রয়োজন। তো সেক্ষেত্রে বিশেষ তার সঙ্গে যুক্তি করে আমি যখন চলতে থাকি, তো বিবাহিত জীবনটা আসলে দুঃখ কষ্ট ভালো মন্দ সব দিয়ে যেতেছিল প্রায় প্রায় 20 বছর। তো এক পর্যায়ে আমরা দুজন মিলে নিয়ত করি যে আমরা হচ্ছে বিদেশ যাব। বিদেশ গেলে পরে দেখা যাচ্ছে আমাদের স্বাচ্ছন্দ্যটা ফিরবে। এই উদ্দেশ্যে মনে করেন বিদেশে আসি। তো এই বিদেশে আসার পরে মনে করেন এখানে এসে আমি ওই যে মাফিয়াদের হাতে ধরা খাই। পরে এখানে 8.5 লাখ টাকা জরিমানা লাগে। আসলে আমার ফ্যামিলির অবস্থা খুব ভালো ছিল না। তার সাংসারিক জীবনে দাম্পত্য কলহ ছিল, ঠিক আছে, কিন্তু যখন আমি ধরা পড়ি, আমার এই টাকাটা বের করার জন্য আমাকে যে টাকাটা দেওয়ার প্রয়োজন, কিংবা খুব অল্প সময়ের ভিতরে মানুষের মার থেকে বাঁচানোর কারণে আমার বউ যে চেষ্টাটা করে, যে ইনার মতো যে চেষ্টাটা করছে আসলে এটা মানে একজন বাবাও মনে হয় তার ছেলের জন্য করে না। সুদের টাকা, বিভিন্ন এনজিও থেকে নেওয়া টাকা, বিভিন্ন ভাবে মনে করেন খুব দ্রুত সময়ের ভিতরে আমাকে এই টাকাটা দিয়ে সে বের করার ব্যবস্থা করে। এবং বের করার পরে আমি তার প্রতি মানে এতটাই কৃতজ্ঞ হই যে তোমার মানে আমার প্রতি যে তোমার ভালোবাসাটা, এটা মনে হয় আর কারো হয় না। যার কারণে তার প্রতি মানে আমি অনেকটাই কৃতজ্ঞ হয়ে যাই। সে আমার জন্য যে এতটা করছে, এটা মানে ভাবার মানে কল্পনার অতীত। আমি তার প্রতি মানে বিনম্র হয়ে যায় আর কি। তো আমি ইনকাম করে তাকে যাই টাকা দিই, সে তার মতো স্বাভাবিকভাবে চলে। কিন্তু মাঝখানে মনে করেন ছেলেটা বিয়ে করে। ছেলেটা বিয়ে করার পরে আমার ছেলেটা আপনার মানে শ্বশুর থেকে কিছু টাকা পায়, এবং তার মা, সেও নিজে কিছু টাকা ওখান থেকে হেল্প করে। বিনিময়ে আমার ছেলে হচ্ছে সৌদি আরব আসে। তো সৌদি আরব আসার পরে এবার মনে করেন উনি বাড়িতে একা একা একজন ব্যক্তি। এবার বিভিন্ন মানুষ ঋণের প্রয়োজনে তার কাছে আসে, তার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে। এবং এর মাঝখানে সে যখন একা নিজের মতো স্বাধীনভাবে চলতে থাকে, একটা মেয়ে মানুষ একা যখন স্বাধীনভাবে চলতে থাকে, বিভিন্ন মানুষের কথার প্রলোভনে আস্তে আস্তে সেও আস্তে আস্তে মানে দিনে দিনে বিপদগামী হতে থাকে। যেটা আমি আসলে ভুল অক্ষরেও টের পাইনি। মানে আমার যে বিশ্বাসটা ছিল, আমি এই বিশ্বাসটাকে তারপরে নির্ভর করে আমি তার দিকে তাকাইছিলাম। সে আমাকে আস্তে আস্তে ইগনোর করা শুরু করে। সে তার মতো কিছুটা স্বাধীন চেতা ভাবে চলতে থাকে। আমি যখনই ফোন দিই, কোনো না কোনো অজুহাতে সে ফোনটা রেখে দেয়। এবং সে যখনই ফোন দিই না কেন, তার ঋণের চাপে সে যে মানে খুব একটা ভালো নাই, শুধুমাত্র এই কথাটার বাইরে আমার সঙ্গে এক্সেস কোনো কথা বলে না। আমি তখনও ভুল করে তাকে কোনোভাবে সন্দেহ করিনি, কিন্তু দিনে দিনে আস্তে আস্তে তার মানে চলাফেরা গুলা আমার ভিতরে একটু একটু মনের ভিতর দাগ কাটতে থাকে। তার চলাগুলা কেন জানি খুব একটা ভালো হচ্ছে না। তো এমন অবস্থায় হঠাৎ করে আমি একদিন ফোনে তার সঙ্গে কথা বলছি। তা আমার ছোট ছেলে স্কুল থেকে আসার পরে তার কথা শুনে ছুটে আসতে এসে বলছে যে তুমি কার সঙ্গে কথা বলছো, দেখি তুমি কার সঙ্গে কথা বলছো। বলে ফোনটা নিয়ে দেখছে যে আমি কথা বলছি, তখন বলছো বাবা কথা বলছে, আচ্ছা সমস্যা নেই, তুমি বাবার সঙ্গে কথা বল। আমি কি ব্যাপার, তার মানে কি কারোর সঙ্গে কথা বলে, সে ছোট বাচ্চা, সে এই কথা বলছে। এরপরে দ্বিতীয় দিন সে একই কাজ করে। আমার ছেলে এসে বলে তুমি কারোর সঙ্গে ভালোবাসার গল্প কারোর সঙ্গে করবা না, যদি ভালোবাসার গল্প করতে হয় এটা আমার বাবার সঙ্গে করবা। এটা আপনার ছোট ছেলে বলে? ছোট ছেলে বলছে। আপনার ছোট ছেলের বয়স তো 10 বছর, সে তো সবকিছুই মোটামুটি বোঝে। বোঝে, তার মায়ের চলাফেরা দেখছে, হয়তোবা কিছু রং মনে হয়েছে। যে পরক্ষণে আমি এই সন্দেহ করার পরে তাকে ধারণা করা শুরু করলাম যে আসলে এর ভিতরে কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে। তো একদিনকে একটু ইঙ্গিত দিয়ে মানে বলার কারণে আমাকে নাম্বারটা ব্লক করে দেয়। ব্লক করে দিয়ে আমাকে 3 দিন আমার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রাখে, এবং আমাকে বলে তোমার মতো আমার
তোমার আমি সংসার করবো না, তোমার সাথে আমি থাকবো না, তুমি এতগুলো ঋণ করাইছো, আবার তুমি আমাকে উল্টাপাল্টা কথা বলো। কিন্তু তখন থেকে আমি চেষ্টা করি যে না, তার ভিতরে যদি কোনো ভুল থাকে আমি ভুলটা খোঁজার চেষ্টা করব। তখন আমি তার স্ক্রিন শেয়ার করাই তাকে দিয়ে। তার যখন আমি নাম্বার গুলা ফলো করি, ভিতরে দেখতে যাই, তখন সে যখন বুঝে যে আমার স্ক্রিনটা সে দেখছে, তখন সে কেন জানি মানে চমকায় ওঠে, মানে আতঙ্কিত হয়। উনি খুব দ্রুত ওখান থেকে নিকটস্থ বাজারে যায় এবং খুব দ্রুত মনে করেন ওখানে যায়, তার মোবাইলকে রিপ্লেস মারায়। তো পরবর্তীতে উনি নাম্বার সবকিছু ডিলিট করে আসে। পরে তাকে আমি অনেকটা বকার পরে তাকে আমি বোঝাইলাম যে আচ্ছা ঠিক আছে তুমি এগুলা করছো। সে আমাকে বোঝাচ্ছে না এটা আমি ইচ্ছাই করিনি, ভুলে করছি, আমি ইচ্ছাই করি না, এটা ভুলে হয়ে গেছে। তাছাড়া সমস্যা নাই, তোমার ইমো আবার চালু হবে, তুমি ইমো আবার কানেক্ট করো। এবার সে যখন ইমো কানেক্ট করে তাকে বিভিন্ন নাম্বার সম্পর্কে আমি প্রশ্ন করতে থাকি। সে আমার প্রশ্ন বানের জর্জরিত হয়, অনেক সময় আমাকে ক্ষিপ্ত হয়ে বিভিন্ন কথা বলে। কিন্তু আমি তার রং দেখে তার সঙ্গে আমি চূড়ান্ত ভাবে ধৈর্যের পরিচয় দিই, প্রচুর কথা শুনি, প্রচুর ধৈর্যের পরিচয় দিই, দিয়ে তার সঙ্গে ধৈর্য ধরে তার সঙ্গে আমি নাম্বার গুলোকে ফলো করি। এক পর্যায়ে তার একটা নাম্বারকে আমি সন্দেহ করি, নাম্বারটা কার। তখন উনি ওনার নাম্বারটা ওখান থেকে ডিলিট করে দেয়, আমাকে একটা অজুহাত দেয় যে এটা অপরিচিত একটা নাম্বার, দু একদিন কথা বলছি, ব্যাস, এর বেশি কিছু না। তো পরে আমার সঙ্গে এই আচরণটা করে মনে করেন 2টা মাস কাটাইছে। গত ফেব্রুয়ারি মাস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের শেষ পর্যন্ত আমার সঙ্গে এভাবে করছে। রমজানের পরে সে বাবার বাড়ি গেছে বেড়াইতে। আর আমি এই সময়টা তার নাম্বারটা আমার যেহেতু হ্যাক ছিল, আমি ওই সময়টা তার নাম্বারে ঢুকি। ঢুকার পরে ওই যে নাম্বারটা উনি এর আগে হারাই রাখছিল, এই নাম্বারটা আমি হঠাৎ করে সামনে পাই। আমি হঠাৎ করে সামনে পাই এবং তার এটা ভিন্ন ইমোতে, আগের ইমোটা না, ভিন্ন ইমোতে পাই। যখন আমি ভিন্ন ইমোতে পাই ওখানে আমি লক দিই। লক দেওয়ার সাথে সাথে ওইখান থেকে সে আমাকে এমন কিছু মানে ভয়েস পাঠায়, যে ভয়েসটা নিতান্তই মনে করেন সম্পর্কিত তাই স্বামী স্ত্রীর ভিতরে কিংবা খুব ভালো সম্পর্ক হলে যাদের ভিতর যে কথা হয়, ঠিক সেই ধরনের ভাষা সে ব্যবহার করে। এবং সে বোঝায় যে না, সে ছাড়া এ বাঁচবে না, এ ছাড়া ও বাঁচবে না, এই ধরনের বেশ কিছু মানে অশ্লীল কথাবার্তা সেখানে হয়। সে ভয়েস পাঠাতে থাকে, সে বোঝে না যে ফোনটা আমি ব্যবহার করছি। আমি বাধ্য হয়ে সেখানে লেখালেখি করতে থাকি। আপনি আপনার স্ত্রী সেজে তার সাথে কথা বলছেন? জি 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 জি। আমি তার শুধু ভয়েস শুনেছি আর আমি এখানে শুধু চ্যাটিং করছি। সে তখন প্রশ্ন করে যে তুমি তো লেখা জানো না, লিখছো কিভাবে? তখন আমি বাধ্য হয়ে লেখাটাকে ইচ্ছাকৃত মানে কিছুটা রং লিখি, যাতে সে বুঝে যে না আসলে বিশ্বস্ত লোকটা আমি। এবং তার কাছে একটা ছবি চাই, সে একটা রং ছবি দেয়। আমি তো জানি না যে সেটা সে কিনা। পরে সারাদিন সে সেখানে থাকার পরে পরবর্তীতে আমি নাম্বারটাকে ব্লক করি, তাকে সিগন্যাল দিতে যে রাত্রে তোমার সাথে কথা বলবো। উনি বাবার বাড়ি আছে। আমি তখন কথা শেষ করে তাকে কিছু না বলে খুব সুন্দরভাবে তাকে বোঝায় বাড়ি নিয়ে আসার পরে তাকে আমি প্রশ্ন করছি এই ছবিটা দিয়ে যে এই ছবিটা দেখো তো কার। উনি তখন ছবি দেখে প্রথমে বলছে না এই ছবি আমি চিনি না। তখন আমি বলছি খুব ভালো করে দেখো। তখন ছবির উপরে তাকায় দেখে যখন আইডির নাম শো করছে সামনে, তখন উনি ওখান থেকে জিলগায় উঠছে, ওরে সর্বনাশ এটা। তখন আমাকে বলছে হ্যাঁ তুমি আমার এগুলা নিয়ে এই করছো, এইসব করছো, এগুলোর দরকার নাই, তোমার সাথে আমি প্রয়োজনে সংসার করবো না, তুমি কেন এগুলা করছো। তখন বাধ্যতামূলক আমার কাছে স্বীকারোক্তি দেয় যে না আসলে আমি এই নাম্বারটার সঙ্গে কথা বলছি, তুমি যদি আমার সঙ্গে এই বর্তমান সময়ের এই ভালো ব্যবহারটা না করতা, আমি হয়তো এতদিনে আমার ছেলে সন্তান সবকিছু রেখে তোমাকে রেখে আমি এতদিন হয়তো তার সঙ্গেই চলে যেতাম। এটা তার মানে সিদ্ধান্তের কথা, যেহেতু সে বাধ্য হয়ে গেছে আমার কাছে প্রমাণে, তখন সে এই কথাটা স্বীকারোক্তি দেয়। তো এরপরে তাকে আমি আবার সান্ত্বনা দিয়ে স্বাভাবিক থাকি। স্বাভাবিক থাকার পরে আমার সন্দেহ হয় যে যে আমার সংসার ছেড়ে আরেকজনের কাছে যাওয়ার জন্য ইমোতে কথা বলি সে এতদূর করতে পারছে, আমি সন্দেহ করি যে সে সেখানে অবশ্যই তার শরীর প্রদর্শন করছে, এটা আমার সন্দেহ থাকে। কিন্তু সে আমার কাছে স্বীকার করে না, কোনোভাবে সে স্বীকার করে না। এমত অবস্থায় 2-1 দিন যাওয়ার পরে, বেশ 4 থেকে 5 দিন পরে সে অজুহাত করে মনে করেন এখান থেকে বাবার বাড়ি যাবো বলে বাবার বাড়ি আবার গেছে। যাওয়ার পরে তার হাতের যে সিমটা ছিল, আমার ব্যবহৃত যে সিমটা সে ভেঙে ফেলে। আমি তাকে পরের দিন একটা অজুহাত করে তাকে অটোমেটিকলি আমি চেপে ধরি যে তোমার নাম্বারে যে কথা বলছে, তোমার ওই নাম্বার থেকে আমি অশ্লীল ছবি বের করছি। তুমি তাকে ভিডিও ফোনে তুমি তার সামনে অশ্লীল অবস্থায় ছিল, আমি এটা ছবি বের করে ফেলছি। তুমি আমার কাছে কেন অস্বীকার করলা? তুমি তার সঙ্গে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সবকিছু করছো, আমি এটা বের করছি, আমার কাছে আছে, তুমি বললে তোমার বাবার কাছে আমি পাঠাবো। তখন আমার কথায় সে বাধ্য হয়ে, তখন যেহেতু সে বাস্তবতায় এটা করছে আমার কাছে, তখন সে আমার কথাটাকে বিশ্বাস করে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। এবং আমি তাকে প্রশ্ন করছি যে তুমি ইমোতে তো একটা মানুষের সাথে কথা বলোনি, বেশ অনেকগুলা লোকের সঙ্গে কথা বলছো, আজকে তোমার এটা প্রমাণ করলাম আর তুমি এটা স্বীকার করলা, কালকে হয়তো আরেকটা প্রমাণ করবো, তখন তুমি ওইটা স্বীকার করবা। এটা না, তুমি সম্ভব হলে আমার যেহেতুটা সমস্যা আছে এগুলো আমাকে বলো।
তখন সে এক এক করে বলতে বলতে আমার কাছে 8 থেকে 10 জন লোকের নাম করলো, এবং শেষ পর্যায়ে বললো যে আমার আত্মীয় ব্যতীত বাইরের যতগুলো লোক আমার সাথে ইমো কানেক্ট ছিল, আমি সবার কাছেই মনে করেন আমার শরীর প্রদর্শন করেছি। এখন এটা কেন করছে এটা আমার জানার বাইরে। সে আমাকে বলছে যে না, আমি আসলে মোবাইলে কথা বলতে বলতে তাদের প্রতি আসক্ত হয়ে গেছি, এভাবে করছি। তো এই কথার ভিতরে আমি এমন কিছু লোক পাইছি যেগুলো আমার খুব নিকট প্রতিবেশী। তো যখন আমি নিকট প্রতিবেশীকে পাই, তখন আমার সন্দেহ হয় যে সে নিকট প্রতিবেশী, তাকে যদি সে মোবাইলে প্রদর্শন করতে পারে, সে লোকটা যেহেতু নিকটের, তাহলে আজকাল দ্বিতীয় দিন তৃতীয় দিন যে সে লোকটা তার সামনে আসছে, তাহলে সে তার কাছে তো দুর্বল হয়েছে, এটা স্বাভাবিক। আমি তৃতীয় দিন তাকে আবার প্রশ্ন করি, তুমি যদি না বলো, আমার কাছে এটা বিশ্বাস যে তুমি তোমার শরীর ব্যবহার করছো, তুমি অশ্লীল কিছু করছো। আর তুমি যদি স্বীকারোক্তি না দাও, এটা তোমার ব্যাপার, কিন্তু আমার বিশ্বাসের এটা বাইরে না। আর তুমি বললে সেটা তোমার ব্যাপার। তাকে আমি বেশ কিছু আশ্বস্ত করি, এবং এই আশ্বস্তির পরে সে বাধ্য হয়ে মনে করেন বেশ কয়েকজনের নাম করে, এবং যে নামগুলা করে এই লোকগুলা ব্যবহারের পরে তার থেকে দূরে আছে। অর্থাৎ তার সাথে এখনো বেশ কিছু লোক অনলি কানেক্টেড আছে, যে লোকগুলোর নাম সে বলতে কোনোভাবেই মানে স্বীকারোক্তি দিতে রাজি না, কারণ সেই লোকগুলো পরবর্তীতে তার সামনে আসবে যদি নাম করি, এখানে ভবিষ্যৎ আরো কোনো সমস্যা হবে। এই মন মানসিকতা নিয়ে সে এইগুলো আর আমার কাছে স্বীকারোক্তি না দিয়ে 2-1 দিন এভাবে কথা বলতে বলতে এখন সে আপাতত আমার সমস্ত নাম্বার ব্লক করে দিয়েছে, আমার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়ে এখন মনে করেন সে আমাকে চাইছে আমি তার সাথে যেন বাড়তি কথা না বলি। আমাকে চাচ্ছে যে তুমি এগুলো বাদ দিয়ে আমার সাথে ভালো হও। তো ভাই আমি এখানে বাদ দিয়ে আমি তো তাকে দেখতে পাচ্ছি সে এখনো খারাপ পথে আছে। আমি তার কাছ থেকে অঙ্গীকার করছি, তুমি যদি ভালো হও, আমি চেষ্টা করবো তোমার সমস্ত খারাপটার পরে তোমাকে নিয়ে দরকার হয় আমি দূরে কোথাও থাকবো, তোমাকে নিয়ে প্রয়োজন আমি দূরে কোথাও থাকবো, আমি এই সমাজে মুখ দেখাতে না পারলে আমি দূরে কোথাও থাকবো, কিন্তু তোমার বাস্তবতাটা আমার সঙ্গে শেয়ার করতে হবে। সে তখন আমার কাছে মানে এটা নিয়ে আর আমার সামনে আগাতে চায় না। তাকে আমি অনেকটা অনুরোধ করার পরে আমার অনুরোধ সে ডাকে না, শেষ পর্যন্ত আমাকে ব্লক করে দেয় ভাই। শেষ পর্যন্ত আমাকে ব্লক করে দেয়। আমি তার কাছে অনেক অনুরোধ করি, কিন্তু আমার কথাটা সে রাখে না ভাই, বুঝছেন। আমি তো ভাই এখানে বিগত 2টা মাস ভাই আমি ঠিক মতো খাওয়া দাওয়া করিনি, ঠিক মতো তার জন্য প্রচুর কান্না করেছি ভাই। আমি তার জন্য প্রচুর কান্না করেছি, তার জন্য আমি তাকে বিশ্বাস করেছিলাম না যে সে এতটা করবে, কিন্তু সে আমার সমস্ত বিশ্বাসটাকে নষ্ট করে সে আজকে আমার সংসারটাকে নষ্ট করছে, আমার সমাজে মনে করেন আমার মানে সমস্ত কিছুটাকে একবারে মানে শেষ করে দিয়েছে ভাই।